আবারও স্বাগতম জানাচ্ছি সবাইকে স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কেমিস্ট্রি লাইভ ক্লাস 2-তে। টেকনিক্যাল কারণে আমাদের ক্লাসটি খানিকের জন্য আটকে গিয়েছিল, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি খুবই দ্রুততার সহিত সবাই চলে আসবে। এখনো কি সাউন্ড প্রবলেমটা কি সলভ হয়নি? আচ্ছা, এখন তো ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আসছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে যাই। আমি বলেছিলাম সম্ভবত এখান থেকে আটকে গিয়েছিল, অ্যাটম ইকোনমি বা পার্সেন্টাইজ সমান হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মূল সংখ্যা ইন্টু সংকেত ভর ডিভাইডেড বাই মোট বিক্রিয়কের মূল সংখ্যা সহ মোট ভর। এই সূত্রের সাহায্যে আমরা পার্সেন্ট এইটা ক্যালকুলেট করতে পারবো। আর ই ফ্যাক্টর হচ্ছে, ই ফ্যাক্টর ব্যবহৃত হয় সাধারণত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ই ফ্যাক্টর ব্যবহৃত হয়। ই ফ্যাক্টর সমান আমরা পাচ্ছি একটি আনুপাতিক রাশি। বর্জ্যের ভরকে যদি আমরা উৎপাদের ভর দিয়ে ভাগ করি তাহলে আমরা ই ফ্যাক্টরটি পেয়ে যাই। ই ফ্যাক্টর আমাদেরকে ইন্ডিকেট করে একটি রাসায়নিক বিক্রিয়া কি পরিমাণ বর্জ্য পদার্থ সৃষ্টি হচ্ছে। আমরা বলবো ই ফ্যাক্টরের মান যদি বেশি হয় ওই রাসায়নিক বিক্রিয়াটি পরিবেশ বান্ধব নয়, আর যদি ইফেক্টরের মান কম হয় তাহলে আমরা বলবো পরিবেশ বান্ধব, এবং এটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি নীতিমালা ফলো করছে। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা, আমরা তাহলে আমাদের পরবর্তী টপিকে যাই। এর আগে একটি কথা বলে রাখি, আমরা জানি কয়লা হচ্ছে একটি কার্বনের যৌগ। কয়লা, এই কয়লাতে জেনারেলি আমরা জানি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে। কয়লাতে কার্বন ডাইঅক্সাইড থাকে, এটি আমরা সবাই জানি। কার্বন ডাইঅক্সাইড থাকে মানে হচ্ছে কয়লাতে থাকে হচ্ছে কার্বন, এই কার্বনকে যদি অক্সিডেশন করা হয় সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু দেখা যায় কয়লাতে কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে সালফার ডাইঅক্সাইডও উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয়? কারণ কয়লাতে কার্বনের পাশাপাশি সালফারও উপস্থিত থাকে। যে কয়লায় সালফারের পরিমাণ বেশি থাকে আমরা বলি সেই কয়লাটি তত বেশি খারাপ। ঠিক আছে? গুণগত মানের দিক থেকে যেই কয়লাতে ফিক্সড কার্বনের পরিমাণ বেশি থাকে সেটি হচ্ছে অপেক্ষাকৃত ভালো। কারণ হচ্ছে সালফার যদি থাকে, সালফারের জারণে যে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি হয় আমরা জানি এটি হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস, এবং এটি কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। যে অ্যাসিড বৃষ্টি আমাদের পরিবেশের বিরূপ প্রভাব ফেলতে পারে। আচ্ছা, তাহলে এই কটি কথা আমরা এখান থেকে জেনে রাখবো। এবার আসি গ্রিন কেমিস্ট্রিতে ব্যবহৃত উল্লেখযোগ্য রাসায়নিক পদার্থ। গ্রিন কেমিস্ট্রিতে কোন কোন রাসায়নিক পদার্থগুলো ব্যবহৃত হয়? বেসিক্যালি আমাদের বই 3টি পদার্থের কথা উল্লেখ করা আছে। আমরা যদি হাজারি স্যারের বইটি খুলি তাহলে 3টি পদার্থ দেখতে পাবো। প্রথমটি হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। 2 নাম্বার হচ্ছে জলীয় হাইড্রোজেন পারক্সাইড, এবং 3 নম্বরে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে গ্রিন কেমিস্ট্রিতে ব্যবহৃত হয় রাসায়নিক দ্রব্যাদি, যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এটি গ্রিন দ্রাবক বা গ্রিনার দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। এটিকে বলা হয় গ্রিনার দ্রাবক। তাহলে এই ইনফরমেশনগুলো যদি আমরা একটু জানা রাখি তাহলে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল যদি কোনো প্রশ্ন হয় সেগুলো আমরা খুব সহজে উত্তর করতে পারবো। আচ্ছা, এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের পরের অংশে, রাসায়নিক গতিবিদ্যা, বা এটাকে আমরা বলতে পারি, আমি লিখলাম রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা বলতে আমরা সাধারণত বিক্রিয়ার যে গতিবেগ আছে, গতিবেগ নিয়ে কথা বলি। বিক্রিয়ার গতিবেগ মানে হচ্ছে আমরা বোঝাই রাসায়নিক বিক্রিয়ার হার, যেটাকে বলা হয় রেট অফ রিঅ্যাকশন, বা আমরা যদি সংক্ষেপে প্রকাশ করতে যাই আমরা সেটিকে আর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে বিক্রিয়ার হারের সংজ্ঞাটা যদি আমরা একটু বলি, আমরা বলবো ধরো এটি হচ্ছে একটি বিক্রিয়া
এ বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে। এখানে এ এবং বি হচ্ছে বিক্রিয়ক এবং সি ডি হচ্ছে উৎপাদ। আমরা বলবো একটি রাসায়নিক বিক্রিয়া যখন শুরু হয় তখন বিক্রিয়কের পরিমাণ থাকে সবচেয়ে বেশি, উৎপাদের পরিমাণ থাকে সর্বনিম্ন। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে রাসায়নিক বিক্রিয়া যদি হয় তাহলে আমরা দেখতে পাই বিক্রিয়ক পদার্থের পরিমাণ হ্রাস পায় এবং বিপরীতে উৎপাদ পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ হ্রাস পাচ্ছে কিংবা একক সময়ে যে পরিমাণ উৎপাদ পদার্থ বৃদ্ধি পাচ্ছে সেই হারটাকে আমরা বলি বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন। উৎপাদ অংশে যেহেতু আমরা জানি বিক্রিয়া যত রান করে, যত সামনের দিকে এগোয় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, সেজন্য উৎপাদ অংশে বিক্রিয়ার হার বোঝানোর জন্য আমরা প্লাস সাইন ইউজ করি। আর বিক্রিয়া অতিবাহিত হওয়ার সাথে সাথে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ যেহেতু কমে যায় আমরা এটাকে মাইনাস সাইন দিয়ে ডিনোট করি। এখন যদি আমাদেরকে একটু গাণিতিকভাবে দেখাতে বলে আমরা বলবো রেট অফ রিঅ্যাকশন আর ইকুয়াল টু হচ্ছে ডিসি ডিটি, যেখানে ডিসি হচ্ছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন। দুটি ঘনমাত্রা C1 এবং C2 হলে, অর্থাৎ বিক্রিয়ার আদি অবস্থা এবং পরবর্তী অবস্থায় ঘনমাত্রা যদি C1 এবং C2 হয় এই ঘনমাত্রার পরিবর্তনকে আমরা সংক্ষেপে ডিসি দিয়ে লিখতে পারি। আর সময় যদি T1 এবং T2 হয়, ইনিশিয়াল টাইম অ্যান্ড ফাইনাল টাইম, তাদের ডিফারেন্সটাকে আমরা বলতে পারি ডিটি। আর সময়ের পরিবর্তনের সাপেক্ষে ঘনমাত্রার পরিবর্তন, এই বিষয়টাকে আমরা বলি বিক্রিয়ার হার। আর যে কোনো একটি রাসায়নিক পদার্থের ঘনমাত্রা যদি আমাদেরকে বলা হয় এবং ঘনমাত্রার পরিবর্তনটা যদি বলে দেওয়া হয় এবং সময়ের পরিবর্তন যদি বলে দেওয়া হয়, আমরা খুব সহজেই সেই রাসায়নিক বিক্রিয়া থেকে বিক্রিয়ার হারটা নির্ণয় করতে পারি। ধরো আমাকে এ পদার্থের ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হচ্ছে এবং কতটুকু সময়ে হচ্ছে, এটা যদি আমাকে বলে দেওয়া হয় আমরা নির্ণয় করতে পারি হচ্ছে আর ইকুয়াল টু ডি এ ডিটি। ডি এ ডিটি, এখানে ডি এ দিয়ে আমি বোঝাচ্ছি আচ্ছা, এখানে আমরা আমাদের আচ্ছা আমরা একটু খেয়াল করি, এখানে আমরা ডি এ দিয়ে বোঝাচ্ছি ঘনমাত্রার পরিবর্তন এবং ডিটি দিয়ে আমরা বোঝাচ্ছি সময়ের পরিবর্তন। এফটি লিখিনি, এটি হচ্ছে আমরা ডি এ ডিটি লিখেছি। আচ্ছা আমরা আবার লিখি, ধরো এখানে মূল সংখ্যা ছিল এ বি সি এবং ডি, তাহলে আমরা যদি বিক্রিয়ার হারটা নির্ণয় করতে চাই আমরা লিখতে পারি হার সমীকরণ আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি এ ডিটি, পরেরটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই বি ডিবি ডিটি। আর ডান পাশের গুলোকে যদি আমরা একটু প্রকাশ করি তাহলে আমরা লিখব প্লাস ওয়ান বাই সি ডিসি ডিটি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাশে যে সহগগুলো ছিল সেগুলো ওয়ান বাই সহগ। আর উৎপাদের ক্ষেত্রে আমরা মাইনাস সাইন ইউজ করেছি এবং বিক্রিয়কের ক্ষেত্রে আমরা প্লাস সাইন ইউজ করেছি, ঠিক আছে। আচ্ছা, এভাবে তাহলে আমরা একটি রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ, অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক যে হার আছে সেই হারটাকে কোন কোন নিয়ামকগুলো প্রভাবিত করতে পারে। বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব
বিভিন্ন নিয়ামকের প্রভাব থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। সো আমরা নিয়ামকের প্রভাবগুলো একটু জানতে হবে। এখানে আমরা একটি রাসায়নিক বিক্রিয়াকে যেই যে ফ্যাক্টরগুলো প্রভাবিত করতে পারে সেগুলো হচ্ছে যথাক্রমে তাপমাত্রা একটি প্রভাব, তারপর হচ্ছে চাপ, এরপর হচ্ছে ঘনমাত্রা আমরা লিখতে পারি, তারপর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এরপর এখানে আমরা ইনক্লুড করতে পারি আলো, এবং সর্বশেষ হচ্ছে প্রভাবক, অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়ার হারকে এই ফ্যাক্টরগুলো প্রভাবিত করতে পারে। আচ্ছা, একটি হচ্ছে তাপমাত্রা, তারপর চাপ, এরপর ঘনমাত্রা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আলো এবং হচ্ছে প্রভাবক। এদের মধ্যে আমরা মাথায় রাখবো একটি রাসায়নিক বিক্রিয়াকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা তাপমাত্রার প্রভাবটা একটু পর্যালোচনা করি, আমরা ধারাবাহিকভাবে দেখব। তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রায় প্রত্যেকটি বিক্রিয়ার জন্য একটি হার ধ্রুবক থাকে। তাপমাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে হার ধ্রুবকের মানটিও উল্লেখযোগ্য হারে পরিবর্তিত হয়। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার যে প্রভাব আছে সেটি সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী আর্হেনিয়াস, এবং তিনি বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাবকে রিলেট করার জন্য একটি সম্পর্ক প্রতিপাদন করেছিলেন, যেটিকে আমরা বলি আর্হেনিয়াসের সমীকরণ। আচ্ছা, আর্হেনিয়াসের সমীকরণে যাওয়ার আগে আমরা এখান থেকে একটি কথা জানবো, সেটি হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বৃদ্ধিতে বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন 2 থেকে 3 টাইম 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, রিটেনের প্রশ্ন নিয়ে অবশ্যই কথা বলবো, আমরা আগাতে থাকি। ভাইয়া, ক্যালকুলেটর ছাড়া কিভাবে হিসাব করব ওটা নিয়েও যদি একটা ক্লাস করতেন। হ্যাঁ, অবশ্যই সব কিছুই হবে, আমরা একটু অপেক্ষা করব, তাহলে হচ্ছে সব কিছুই পেয়ে যাব। এই যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে রিটেন প্রশ্নে সেটা বলবো। বলার আগে আমি আর্হেনিয়াসের সমীকরণটা লিখে ফেলি। আর্হেনিয়াসের সমীকরণ ছিল K = PZ e⁻ ডিভাইডেড বাই RT। এটি হচ্ছে বিজ্ঞানী আর্হেনিয়াস কর্তৃক প্রদত্ত সমীকরণ। এই সমীকরণের রাশিগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। এখানে K হচ্ছে হার ধ্রুবক, P হচ্ছে পজিশন, স্থান। ঠিক আছে, এটিকে আমরা বলবো স্থানিক দিকবিন্যাস। স্থানিক দিকবিন্যাস, অর্থাৎ এটার পজিশনটা আমরা হিসাব করব। স্থানিক দিকবিন্যাসটা সাধারণত 3 ডাইমেনশনাল ওয়েতে করা হয়। আর জেড দিয়ে আমরা জানবো হচ্ছে কলিশন রেট বা সংঘর্ষ হার, আর ই হচ্ছে একটি এক্সপোনেনশিয়াল ফাংশন। আর এখানে যে ই দেখতে পাচ্ছি এটি হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন বা সক্রিয়ণ শক্তি, এটির নাম হচ্ছে সক্রিয়ণ শক্তি। আচ্ছা, এই সমীকরণটি যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা এখানে অনেকগুলো সম্পর্ক দেখতে পাই। কে এর সাথে জেড এর একটি সমানুপাতিক সম্পর্ক আছে, অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়া পাত্রে বিক্রিয়ক সমূহের মধ্যে বা বিক্রিয়ক মলিকিউলগুলোর মধ্যে সংঘর্ষ যত বেশি হবে বিক্রিয়ার হারও তত বেশি হবে। তাহলে বিক্রিয়ার হার বেশি হওয়ার জন্য সংঘর্ষ হওয়াটা বড় একটা ফ্যাক্টর। আর সংঘর্ষ কখন বৃদ্ধি পায় আমরা মাথায় রাখবো, একটি বিক্রিয়া কন্টেনারের তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয় তখন ওই কন্টেনারের মধ্যে যে মলিকিউলগুলো থাকে সেগুলোর কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তিটা বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে তারা অনর্গল ছুটোছুটি করে এবং নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। আচ্ছা, এই কথাটি তাহলে আমরা জানলাম। ওয়ান টু 3 4 5 6 7 8 9 ওটা করলে হবে। আচ্ছা,
কনস্ট্যান্ট, দুটি কনস্ট্যান্ট রাশিকে গুণ করে আমরা তৃতীয় একটি কনস্ট্যান্ট রাশি লিখতে পারি। এই কনস্ট্যান্ট রাশিটি একে বলা হয় আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তাহলে আমরা বলবো এই দুটি রাশিকে গুণ করে যে এটি পাবো সেটি হচ্ছে আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের মানগুলো যদি আমরা এবার রিপ্লেস করি সমীকরণে, আমরা লিখতে পারি k ইকুয়াল টু হচ্ছে a e টু দি পাওয়ার মাইনাস ই a ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, আচ্ছা এই সমীকরণ থেকে আমরা আরো কিছু কথা জানবো, সেটি হচ্ছে আরহেনিয়াসের সমীকরণের ঢাল। আরহেনিয়াসের সমীকরণের ঢাল থেকে অনেক সময় প্রশ্ন হয়। আরহেনিয়াসের সমীকরণের ঢালের সমীকরণটি হচ্ছে মাইনাস ই a ডিভাইডেড বাই 2.303 আর। এটি হচ্ছে আরহেনিয়াস সমীকরণের ঢাল। আমাকে যদি বলা হয় কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার একটি গ্রাফ প্লট করলে বা একটি গ্রাফ অঙ্কন করলে ওই গ্রাফটিতে ঢাল কত হবে, যদি আর এখানে এনার্জি অফ অ্যাক্টিভেশন বা সক্রিয়ণ শক্তির মান সামথিং হয়, তাহলে সক্রিয়ণ শক্তির মানটা যদি আমরা জানা থাকে, সেখান থেকে আমরা খুব সহজে আরহেনিয়াস সমীকরণের ঢালটি ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, আরহেনিয়াসের সমীকরণ যেহেতু তাপমাত্রার প্রভাবকে রিলেট করে, আমরা তাপমাত্রার ভিত্তিতে দুই ধরনের বিক্রিয়া দেখতে পাই। একটি হচ্ছে তাপহারী বিক্রিয়া, আরেকটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ায় লগ কে এই রাশিটিকে যদি 1/t এর বিপরীতে প্লট করা হয়, তাহলে আমরা এরকম একটি গ্রাফ পেয়ে যাই। আর এটি আমরা পাই হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য। আচ্ছা, আর তাপোৎপাদী বিক্রিয়ার জন্য আমরা পাবো লগ কে এর বিপরীতে যদি আমরা 1/t একটি গ্রাফ প্লট করি, সেটি অনেকটা দেখতে এমন হয়। এটি হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা আরহেনিয়াস সমীকরণ থেকে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার কি প্রভাব আছে সেটি বুঝতে পারলাম। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার কি প্রভাব আছে, সেই প্রভাবটি আমাদেরকে রিটেন প্রশ্নে বলতে পারে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যদি তাপোৎপাদী হয়, তাপোৎপাদী রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করা হলে সেখানে ফলাফলটা কেমন হবে, উৎপাদের পরিমাণটা কেমন হবে, এটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারে। তবে এই চ্যাপ্টারের জন্য আমি রিটেন পার্টে সবচেয়ে বেশি সাজেস্ট করি কিছু পয়েন্ট, যেগুলো আমাদের অনুধাবনমূলক কিছু পয়েন্ট আছে আমাদের বইয়ে। বিশেষ করে আমি যদি বলি, যেমন হচ্ছে যখন আমরা সাম্যাবস্থা পড়াবো, সেখানে তোমরা দেখতে পাবা রাসায়নিক সাম্যাবস্থার শর্ত, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রভাবকের ব্যবহার, এরপর আমরা শিল্প উৎপাদনে লাসাতেলিয়ারের নীতির ব্যবহার। এই অংশগুলো থেকে রিটেন পার্টে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে এখানে গাণিতিক পার্টটা রিটেন পার্টে স্কিপ করার যথেষ্ট সম্ভাবনা আছে। আমার যেটা মনে হচ্ছে এমসিকিউ পার্টে একটু গাণিতিক পার্ট থাকবে, আর রিটেন পার্টের জন্য থিওরিটিক্যাল যে অংশগুলো আছে সেগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ছিল মোটামুটিভাবে আমাদের তাপমাত্রার প্রভাব। এখন যদি আমরা একটু প্রভাবকের দিকে যাই, রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক সম্পর্কে জানার দায়িত্বটা সম্পূর্ণ আমাদের হাতে। ঠিক আছে, প্রভাবক কি? প্রভাবক হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া যারা প্রভাবিত করতে পারে। অনেক ধরনের প্রভাবক আমরা পাই। আমরা এখানে পাবো হচ্ছে ধনাত্মক প্রভাবক, যেটা রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে। এরপর আমরা পাবো হচ্ছে ঋণাত্মক প্রভাবক। আমরা এখানে পাবো হচ্ছে আবিষ্ট প্রভাবক। এখানে আমরা পাবো হচ্ছে স্বপ্রভাবক বা অটু প্রভাবক, এবং আমরা এখানে পাবো হচ্ছে প্রভাবক বিষ। এই যে এই প্রভাবকগুলোর সংজ্ঞা আমরা মোটামুটি সবাই জানি। আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটি প্রভাবকের উদাহরণগুলো একটু বই থেকে পড়ে ফেলা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি।
উদাহরণগুলো পড়তে হবে, কারণ উদাহরণ থেকে প্রতি বছর প্রশ্ন হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়, ঢাকা হোক সেটা জাহাঙ্গীরনগর হোক, প্রত্যেকটা ভার্সিটিতে প্রভাবক থেকে প্রশ্ন হয়। সাথে সাথে আমরা জানতে হবে শিল্পোৎপাদনে এগুলো যেহেতু মুখস্থ করার বিষয়, আমি বোর্ডে লিখছি না, আমরা যদি একটি বই নিই তাহলে সেটি আমরা সেখান থেকে পড়তে পারবো। শিল্পোৎপাদনে প্রভাবকের ব্যবহার। আচ্ছা, যেগুলো একটু অ্যানালাইটিক্যাল পড়াশোনা আছে সেগুলোতে আমরা একটু রিপিট করার ট্রাই করব। একেবারে থিওরিটিক্যাল পার্টগুলো যদি আমরা রিপিট করি তাহলে দেখা যাবে আমাদের ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু শেষ করার মতো যথেষ্ট সময় হাতে থাকবে না। সেক্ষেত্রে আমি চেষ্টা করব হচ্ছে যেগুলো খুবই টাফ, মোটামুটি টাফ, আসলে এখানে টাফ বলতে কিছুই নেই, সেগুলো একটু বেশি সময় নিয়ে করার। আচ্ছা, এই পর্যায়ে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অংশ, সেটি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থায় আমরা অনেক কথা বলবো, অনেকক্ষণ যাবত কথা বলবো, তো আমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখব। এই অংশে যদি আমরা কিছু না বুঝি অবশ্যই আমাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা জানার জন্য আমি যে কোনো একটি বিক্রিয়া কনসিডার করতে পারি। এ বি বিক্রিয়া করছে সি ডি। আচ্ছা, সর্বপ্রথম আমাদের একটি কথা জানতে হবে, সেটি হচ্ছে ভর ক্রিয়ার সূত্র কে প্রদান করেছিলেন? দুইজন বিজ্ঞানী, ভাগে এবং গোলবার্গ নামক দুজন সায়েন্টিস্ট ভর ক্রিয়ার সূত্র প্রদান করেন। তারা বলছেন যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের বা মোলার ঘনমাত্রার সমানুপাতিক। ধরো এখানে আমরা যদি শুধুমাত্র সম্মুখমুখী বিক্রিয়াটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই সম্মুখমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ক পদার্থ হচ্ছে এ এবং বি। ভরক্রিয়ার সূত্র মতে এ এবং বি এর ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। এটি হচ্ছে ভরক্রিয়ার সূত্র। আচ্ছা, উভমুখী রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমাদের একটু জানতে হবে। বিক্রিয়ার দিকমুখিতা আমাদেরকে বলছে বিক্রিয়া দু ধরনের হতে পারে, একটি হচ্ছে একমুখী বিক্রিয়া, আরেকটি হচ্ছে উভমুখী বিক্রিয়া। রিটেনের জন্য একটি প্রশ্ন বলে দিচ্ছি, সেটি হচ্ছে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়, একমুখী করার তিনটি উপায় লিখো। একমুখী করার তিনটি উপায় লিখো। তোমরা যদি গত বছরের ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্টের প্রশ্নগুলো দেখো তাহলে দেখতে পাবা এখানে লাসাতেলিয়ারের নীতি থেকে হ্যাবার বস প্রণালীর যে বিক্রিয়াটি ছিল ওখান থেকে প্রশ্ন এসেছিল। সো আমরা বুঝতে পারছি প্রশ্নগুলো আসলে কেমন হবে। আমার মনে হচ্ছে এখানে এই টপিক থেকে প্রশ্নটি ইম্পর্টেন্ট। উভমুখী বিক্রিয়াকে একমুখী করার পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে। একটি পদ্ধতি হচ্ছে বিক্রিয়া থেকে বা উৎপাদ স্থল থেকে উৎপন্ন পদার্থ অপসারণ করা। আমি যদি একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার কিছু উৎপাদ যদি আমরা অপসারণ করে ফেলি তাহলে দেখা যাবে বিক্রিয়াটি একমুখী হয়ে যায়। ঠিক আছে, একটি কাজ করা যায়। 2 নাম্বার হচ্ছে অধঃক্ষেপণের মাধ্যমে, অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন আমরা যেটাকে বলি। ধরো আমি রাসায়নিক বিক্রিয়া এমন একটি ক্যাটায়ন ব্যবহার করলাম বা ক্যাটায়ন অ্যানায়নের এমন কম্বিনেশন ব্যবহার করলাম, যেমন তোমরা জানো বেরিয়াম সালফেট, এটি কিন্তু অধঃক্ষিপ্ত হয়, বেরিয়াম সালফেট। ঠিক আছে, বেরিয়াম সালফেট অধঃক্ষিপ্ত হয়, সেটা আমরা আগে দেখেছি। তাহলে একটি রাসায়নিক বিক্রিয়ার যদি এমন কোনো পদার্থ উৎপন্ন হয় যেটা অধঃক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, অথবা কনসেন্ট্রেশনটাকে যদি আমরা এমনভাবে কন্ট্রোল করি যাতে করে একটি যৌগের আয়নীয় গুণফলের মান দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয়, ফলে সেখানে আমরা অধঃক্ষেপ দেখতে পাবো। অধঃক্ষেপ হলে কি হয়, উৎপাদ পদার্থগুলো তলানি পড়ে যায়। তলানি পড়ে যাওয়ার কারণে বিক্রিয়াটা রিভার্স ওয়েতে আবার আগের জায়গায় আসতে পারে না, অর্থাৎ উভমুখী বিক্রিয়াটা একমুখী হয়ে যায়। এভাবে যে কটি শর্ত আছে আমাদের বইয়ে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়, এই জায়গাটি আমরা রিটেন পার্টের জন্য অবশ্যই দেখে ফেলবো। আচ্ছা,
তাহলে বিক্রিয়ার দিকমুখিতা নিয়ে কথা বলছিলাম। রাসায়নিক সাম্যাবস্থা আসলে কিভাবে সৃষ্টি হয়? বিক্রিয়ক পদার্থ থেকে উৎপাদ সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলি আরএফ। বিক্রিয়ার হারটিকে আমরা বলি আরএফ বা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, সম্মুখমুখী বিক্রিয়ার হার। আবার উৎপাদ থেকে যেই গতিতে বিক্রিয়ক পুনরায় সৃষ্টি হচ্ছে এটিকে আমরা প্রকাশ করতে পারি আরবি দিয়ে বা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। যদি এমন একটা সময় আসে যে সময়ে আরএফ ইকুয়াল টু আরবি, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ সৃষ্টি হওয়ার যে হার, উৎপাদ থেকে বিক্রিয়ক সৃষ্টি হওয়ার হারটাও যদি সেম হয়, অর্থাৎ দুটি হার যদি একই হয়ে যায়, তখন আমরা বলি সেটি রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করেছে। রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করেছে। মনে রাখতে হবে সাম্যাবস্থা কখনোই স্থির অবস্থায় থাকে না। সাম্যাবস্থা হচ্ছে একটি গতিশীল সাম্যাবস্থা, সেই জন্য রাসায়নিক সাম্যাবস্থাকে অনেক সময় গতিশীল সাম্যাবস্থাও বলা হয়। এবার আসি, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। এবার আমরা বলবো হচ্ছে সাম্যাবস্থায় আমরা কিছু ধ্রুবক পেয়ে থাকি। যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় আমরা যদি হার ধ্রুবক নির্ণয় করতে চাই, বিক্রিয়া ধ্রুবক, তাহলে আমরা কি করতে হয়? উৎপাদ পদার্থের ঘনমাত্রার যদি আমরা বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার গুণফল দ্বারা ভাগ করে ফেলি, তাহলে আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুটি পেয়ে যাই। ঠিক আছে, এই হার ধ্রুবকটি বা বিক্রিয়া ধ্রুবকটি আমরা পেয়ে যাই। এবার এই ধ্রুবকটা যদি রাসায়নিক সাম্যাবস্থায় হয়, তখন আমরা সেটিকে বলি সাম্য ধ্রুবক। তখন আমরা বলি হচ্ছে সাম্য ধ্রুবক। উভমুখী রাসায়নিক বিক্রিয়ায় দু ধরনের সাম্য ধ্রুবক পাওয়ার সম্ভাবনা থাকে, একটি হচ্ছে ক্যাসি, আরেকটি হচ্ছে ক্যাপি। ক্যাসিকে আমরা বলতে পারি সহজ বাংলায় মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক। আর ক্যাপিকে আমরা বলতে পারি আংশিক চাপে সাম্য ধ্রুবক। রাসায়নিক সাম্যাবস্থায় দু ধরনের পদার্থ থাকতে পারে, অর্থাৎ পদার্থের দু ধরনের ভৌত অবস্থা থাকতে পারে। একটা হচ্ছে লিকুইড বা তরল, আরেকটি হচ্ছে গ্যাসিয়াস বা গ্যাসীয়। ঠিক আছে, গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ার জন্য, অর্থাৎ যদি এমন একটি বিক্রিয়া হয় যেখানে কোনো গ্যাসীয় উপাদান উপস্থিত আছে, ওই সমস্ত বিক্রিয়ার জন্য আমরা আংশিক চাপে সাম্য ধ্রুবকটি পাবো। সেক্ষেত্রে আমরা চাপ দিয়ে ক্যালকুলেট করব। আর যদি আমাদের হাতে মোলার ঘনমাত্রা দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা গাণিতিক দেখানো হবে, অবশ্যই দেখাবো। এবার আসি, আমরা ক্যাসি এবং ক্যাপি কিভাবে নির্ণয় করব। ক্যাসি নির্ণয় করা খুবই সহজ। উৎপাদের ঘনমাত্রাকে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা ভাগ করি, তাহলে আমরা ক্যাসি পেয়ে যাই। তবে ক্যাপি এর গাণিতিক সমস্যাটা আমাদের অনেক সময় একটু সমস্যা হয়। আমরা একটু যদি সহজ করে লিখি, ক্যাপি সমান আমরা লিখব উৎপাদসমূহের আংশিক চাপের গুণফল, উৎপাদসমূহের আংশিক চাপের গুণফলকে আমি যদি বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল দ্বারা ভাগ করি, যদি আমরা ভাগ করি, তাহলে আমরা একটি রাসায়নিক বিক্রিয়ার জন্য ক্যাপি পেয়ে যাই। প্রশ্ন হচ্ছে এই আংশিক চাপ আমরা কই পাবো? আংশিক চাপ হচ্ছে যে কোনো একটি গ্যাস মিশ্রণে যদি একাধিক গ্যাস উপস্থিত থাকে, এ বি সি ডি, প্রত্যেকটি গ্যাস ইন্ডিভিজুয়াল পাত্রের দেয়ালে যে চাপ দেয় সেটিকে আমরা বলি ওই গ্যাসের জন্য আংশিক চাপ। আর আংশিক চাপ নির্ণয় করার জন্য একটি বিশেষ সূত্র আমরা ব্যবহার করি। আংশিক চাপ সমান হচ্ছে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মূল ভগ্নাংশ। মনে রাখতে হবে একটি গ্যাস মিশ্রণের প্রত্যেকটি উপাদান গ্যাসের জন্য একটি করে মূল ভগ্নাংশ আমরা পাবো এবং একটি করে আমরা আংশিক চাপ পেয়ে যাব। মূল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়? আমরা লিখব মূল ভগ্নাংশ সমান হচ্ছে যেই উপাদানটির আংশিক চাপ নির্ণয় করতে হবে সেই উপাদানের মূল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়া পাত্রে উপস্থিত মোট মোল সংখ্যা।
মোট মৌল সংখ্যা। এভাবে আমরা ক্যাপিটা ক্যালকুলেট করতে পারি। তবে যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার আমাদেরকে সীমিত করা হয়েছে, সীমিত না, এটাকে তো সীমিত বলা যায় না, একেবারে নিষিদ্ধ করা হয়েছে অনেকগুলো ভার্সিটিতে, সেক্ষেত্রে আমরা বেশি টাফ গাণিতিক সমস্যাগুলোর দিকে যাব না। খুবই সহজ প্রশ্নগুলো যেগুলো সমাধান করা যায় সেগুলোই আমরা দেখাশোনা করব। দেখি আমি একটা প্রবলেম দেখাতে পারি কিনা। এখানে খুব স্বাভাবিক কিছু প্রশ্ন হয়। ধরো একটি প্রশ্ন আমাদেরকে দিয়ে দিল, আমি এগুলো মুছে ফেলছি। তোমরা নিশ্চয় N2O4 বা নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের কথা শুনেছ। এটিকে যদি তাপে বিয়োজিত করা হয় সেটি 2NO2 গ্যাস তৈরি করে, ঠিক আছে? এই গ্যাসটি তৈরি করে এবং তারা হচ্ছে একটি সাম্যাবস্থায় থাকে। এখন যদি আমাকে সাম্যাবস্থায় তাদের আংশিক চাপগুলো দেয়া থাকে, N2O4 এর আংশিক চাপ দেয়া আছে, N2O4 এর আংশিক চাপ হচ্ছে, আংশিক চাপের মান হচ্ছে কত দেয়া আছে, 0.35 অ্যাটমসফিয়ার, 0.35 অ্যাটমসফিয়ার, এবং হচ্ছে NO2 এর আংশিক চাপ দেওয়া আছে 0.16 অ্যাটমসফিয়ার। আমাদেরকে বলা হলো এই রাসায়নিক বিক্রিয়াটির জন্য ক্যাপি গণনা করতে হবে। তাহলে আমরা লিখব ক্যাপি ইজ ইকুয়াল টু হচ্ছে উৎপাদের আংশিক চাপ। ভাই এখানে উৎপাদ হচ্ছে NO2, এর আংশিক চাপ কত, 0.16। উপরে আমি স্কয়ার দিতে হবে। কেন স্কয়ার দিতে হবে? আমরা জানি সাম্যদ্রব্যগুলো নির্ণয় করার সময় পাশে যে সহগ থাকে সেই সহগটি ঘাত আকারে উপরে চলে যায়। পাশে 2 ছিল সেজন্য আমি স্কয়ার লিখেছি, যদি 3 থাকতো আমি তাহলে কিউব লিখতাম। আচ্ছা, বিক্রিয়ক অংশে আংশিক চাপ কত, 0.35। এবার যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে খুব সহজে ক্যাপি এর মানটা পেয়ে যেতে পারি। এভাবে আমরা ক্যাপিগুলো ক্যালকুলেট করব। তবে এখান থেকে প্রশ্ন উপযোগী যে প্রশ্নগুলো, পরীক্ষা উপযোগী যে প্রশ্নগুলো হতে পারে আমি মনে করি সেগুলো হচ্ছে ক্যাপি ও ক্যাসি এর মধ্যেই সম্পর্ক। ক্যাপি ও ক্যাসি এর মধ্যেই সম্পর্ক। আচ্ছা, সম্পর্কগুলো আমরা একটু খেয়াল করব। সম্পর্ক হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়ায় অনেক বিশাল একটি প্রতিপাদন ছিল, ওই প্রতিপাদন আমাদের দরকার নেই। আমরা সমীকরণটি বলি, ক্যাপি ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন। এই সমীকরণ দিয়ে অনেক সময় আমাদেরকে ম্যাথ করতে বলা হয়। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি, যদি ডেল এন ইকুয়াল টু 0 হয়, যদি ডেল এন ইকুয়াল টু 0 হয় আমরা বলবো বিক্রিয়ার ক্যাপি ইজ ইকুয়াল টু হবে ক্যাসি, বিক্রিয়ার ক্যাপি আর ক্যাসি সমান হবে। আর যদি এখানে ডেল এন এর মান যদি 0 এর চেয়ে বেশি হয়, আমরা জানি 0 এর চেয়ে বেশি যে কোনো সংখ্যাকে আমরা বলি ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। যদি পজিটিভ নাম্বার আসে আমরা বলবো ক্যাপি এর মানটা ক্যাসি এর চেয়ে বেশি হবে। আর যদি ডেল এন এর মানটা নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা বলবো ক্যাসি এর মানটা ক্যাপি এর চেয়ে বেশি হবে। তাহলে এই তিনটা সম্পর্ক, এই চারটি সম্পর্ক আমাদের জানতে হবে। এখান থেকে ছোটখাটো ম্যাথ আসতে পারে। ধরো তোমাকে বলা হলো একটি বিক্রিয়া, আমি লিখলাম PCl5 বিয়োজিত হয়ে PCl3 তৈরি করলো এবং সাথে হচ্ছে ক্লোরিন তৈরি করলো। এখন আমাকে বলা হলো এই বিক্রিয়াটির ক্যাপি ও ক্যাসি এর ক্ষেত্রে কোনটি সত্য। অপশন এ তে দেয়া থাকবে ক্যাপি এবং ক্যাসি সমান, অপশন বি তে দেয়া থাকবে ক্যাপি এর মান ক্যাসি এর চেয়ে বেশি, অপশন সি তে দেয়া থাকবে ক্যাসি এর মান ক্যাপি এর চেয়ে বেশি, অপশন ডি তে থাকবে কোনোটি নয়। এখন আমাদের বিবেচনা করতে হবে কোন অপশনটি সঠিক। আমরা দেখতে পাচ্ছি উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2, বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে 1, সুতরাং ডেল এন ইকুয়াল টু হবে 1। 1 হচ্ছে একটি পজিটিভ সংখ্যা, মানে হচ্ছে প্লাস। যদি ডেল এন এর মান পজিটিভ আসে, ক্যাপি এর মান ক্যাসি এর চেয়ে বেশি হয়, তো সেক্ষেত্রে যে অপশনটিতে বলা থাকবে ক্যাপি এর মান বড় হবে আমরা সেই অপশনটি দাগাবো। আচ্ছা, ডেল এন কিভাবে বের করব একজন আমাকে জিজ্ঞেস করেছ, আমি একটু এখনই তো বললাম বিক্রিয়কের মূল সংখ্যা থেকে, এই যে বিক্রিয়কের মূল সংখ্যা থেকে যদি আমি
উৎপাদের মূল সংখ্যা থেকে যদি আমি বিক্রিয়কের মূল সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা ডেলেন পেয়ে যাই। আমি একটু লিখে দিচ্ছি, ডেলেন সমান হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এই প্রসিডিউর যদি আমরা ফলো করি তাহলে আমাদের ক্যাপি ক্যাসি সংক্রান্ত সমস্যা না হওয়ারই কথা। অবশ্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি আসলে কম সময়ের মধ্যে সব কিছু তো দেখানো সম্ভব হবে না, আমাদের বাসায় প্রচুর পড়াশোনা করতে হবে। আচ্ছা, আচ্ছা কি স্ক্রিন কি ব্লার দেখা যাচ্ছে? চেষ্টা করছি ঠিক করা যায় কিনা। হয়তো বা ইন্টারনেট প্রবলেম হচ্ছে তোমাদের। এখন তো ক্লিয়ার দেখা যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, এই পর্যায়ে আমরা বলবো হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা উপর বিভিন্ন ধরনের নিয়ামকের প্রভাব। এর আগে আরেকটি কথা, সেটি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য, সাম্যাবস্থার বৈশিষ্ট্য এটি হচ্ছে রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট। বলা হবে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো, তখন আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে একটি গতিশীল সাম্যাবস্থা। আর রাসায়নিক সাম্যাবস্থা যে কোনো দিক থেকে শুরু করলে সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাতে পারে। অর্থাৎ আমি যদি বিক্রিয়াটা বিক্রিয়ক অংশ থেকে শুরু করি সেটি সাম্যাবস্থাতে পৌঁছাবে, উৎপাদ অংশ থেকে শুরু করলে সেটিও সাম্যাবস্থায় পৌঁছতে পারে। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি একবার পৌঁছে যায় এই সাম্যাবস্থা কখনো নষ্ট হয় না। তারপর হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো ধরনের প্রভাব থাকে না। প্রভাবক কি করতে পারে? প্রভাবক হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হওয়ার যে সময় সেই সময়টাকে সংক্ষিপ্ত করতে পারে। ধরো একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থায় পৌঁছাতে স্বাভাবিকভাবে সময় লাগে 5 মিনিট। প্রভাবক কি করবে? সাম্যাবস্থায় পৌঁছানোর সময়টাকে কমিয়ে 3 মিনিটে নিয়ে আসবে। তাহলে আমরা বলবো প্রভাবকের কাজ হচ্ছে প্রভাবক রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর সময়টাকে সংক্ষিপ্ত করতে পারে, কিন্তু রাসায়নিক সাম্যাবস্থার উপর প্রভাবক কোনো প্রভাব ফেলতে পারে না। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের রিটেন পার্টের জন্য খুব দরকার। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আসি রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ। এটিও বলা হতে পারে, আমরা জানি দু ধরনের সাম্যাবস্থা হতে পারে। একটিকে আমরা বলি সমসত্ব সাম্যাবস্থা, সমসত্ব সাম্যাবস্থা, আরেকটি হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা। যদি একটি রাসায়নিক বিক্রিয়া এমন হয় যেখানে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবাই যদি একই দশায় থাকে, একই ভৌত অবস্থায় থাকে, ধরো আমি লিখলাম PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং ক্লোরিন তৈরি করছে, যেখানে ক্লোরিন গ্যাসীয় অবস্থায় আছে, PCl3 গ্যাসীয় অবস্থায় আছে, PCl5 গ্যাসীয় অবস্থায় আছে। এখানে আমি দেখতে পাচ্ছি সব কটি উপাদানের ভৌত অবস্থা একই। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ সবার ভৌত অবস্থা যদি একই হয়, সবাই কঠিন অথবা সবাই তরল অথবা সবাই গ্যাসীয়, সেক্ষেত্রে আমরা সেই সাম্যাবস্থাকে বলবো সমসত্ব সাম্যাবস্থা। আর যদি এই উপাদানগুলোর মধ্যে কোনোটির ভৌত অবস্থা ভিন্ন থাকে, ধরো এমন একটি রিঅ্যাকশন হলো যেখানে দেখা গেল 4টি উপাদানের মধ্যে 3টি গ্যাসীয় অবস্থায় আছে কিন্তু একটি তরল অবস্থায় আছে, অর্থাৎ এখানে ভৌত অবস্থার আমরা একটা তফাৎ দেখতে পাচ্ছি। যদি ভৌত অবস্থা ভিন্ন হলে যেই সাম্যাবস্থা পাবো আমরা সেটিকে আমরা বলবো হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা, অসমসত্ব সাম্যাবস্থা। আচ্ছা, আচ্ছা এই পর্যায়ে আমরা জানবো হচ্ছে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। এটি আমরা আলোচনা করব একটি নীতিতে
লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ারের নীতি। আচ্ছা, একটা কথা বলি, সেটি হচ্ছে যারা রিটার্ন পরীক্ষা দিচ্ছ, যেহেতু একটি বছর শুধুমাত্র রিটার্ন প্রশ্ন হয়েছে, সো আসলে কি হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা করা যাচ্ছে, কিন্তু পুরোপুরি ধারণা করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি বলি কি, গুরুত্বপূর্ণ যে নীতিগুলো আছে বইয়ে সেগুলো আমরা হুবহু মুখস্থ রাখবো। যেমন লা শাতেলিয়ারের নীতি আমাদেরকে বলতে পারে লা শাতেলিয়ারের নীতিটি বিবৃত করো বা লিখো, ঠিক আছে, 1 নম্বরের জন্য সেটি আসতে পারে। তো আমরা যাতে ফ্লুয়েন্টলি লিখে ফেলতে পারি সেটি আমরা মুখস্থ রাখবো। লা শাতেলিয়ারের নীতি আমাদেরকে বলছে কোন একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকাকালে এর কোন একটি নিয়ামক, যেমন হচ্ছে তাপমাত্রা, চাপ কিংবা ঘনমাত্রার হ্রাস কিংবা বৃদ্ধি অথবা পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যাতে করে নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। এভাবে তোমাদের সেটি একেবারে ক্লিয়ার মুখস্থ থাকতে হবে যদি আমাদেরকে জানতে চাওয়া হয়, যাতে আমরা লিখতে পারি। এখানে তাহলে নিয়ামক কি কি ছিল? নিয়ামক ছিল হচ্ছে তাপমাত্রা, তারপর নিয়ামক ছিল হচ্ছে চাপ, এরপর নিয়ামক ছিল হচ্ছে ঘনমাত্রা। এই তিনটির প্রভাব আমরা একটু জানতে হবে। প্রথমে আসি আমরা তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাবটা একটু দেখি। তাপমাত্রার ভিত্তিতে উভমুখী রাসায়নিক বিক্রিয়া দুই রকম হতে পারে। একটি হচ্ছে তাপ উৎপাদী, এরপর হচ্ছে তাপহারী। এবার প্রশ্ন হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব আসলে কিভাবে পরিলক্ষিত হয়। আচ্ছা দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা জানি তাপ উৎপন্ন হয়। এখন এই উৎপন্ন হওয়ার মধ্যে যদি আমি আরো তাপ দিই তাহলে দেখা যাবে সিস্টেমে তাপের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তো লা শাতেলিয়ারের নীতিতে একটি কথা বলা ছিল, সেটি হচ্ছে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত করে। অর্থাৎ তুমি যদি বাড়াতে চাও সিস্টেম সেটাকে কমিয়ে ফেলবে, তুমি যদি কমাতে চাও সিস্টেম সেটাকে বাড়িয়ে ফেলবে। এই যে একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এ থেকে বি তৈরি হচ্ছে প্লাস তাপ, এটি হচ্ছে একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে দেখো তাপ উৎপন্ন হচ্ছে। এখন আমি যদি এখানে তাপ আরো দিই তাহলে সিস্টেম কি করবে? তাপ কমাতে চাইবে। কমানোর জন্য সে কি করবে? বিক্রিয়াকে পশ্চাৎ দিকে ঘুরিয়ে দিবে। তাহলে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়া কোথায় যায়? পশ্চাতে যায়। এই চিহ্ন দিয়ে আমি বুঝিয়েছি পশ্চাৎ দিকে যায়। যদি পশ্চাৎ দিকে যায় আমরা বলবো উৎপাদের পরিমাণটা কেমন হয়? উৎপাদের পরিমাণটা হ্রাস পায়। আচ্ছা, আবার যদি আমরা তাপমাত্রাকে কমাই, আমরা যদি এবার তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রার মান যদি আমরা কমিয়ে ফেলি, সেক্ষেত্রে বিক্রিয়া কোন দিকে যাবে? জাস্ট একেবারে বিপরীত কথাটা আমরা লিখব। যেহেতু তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাতে যায়, আমি বলতে পারি উভমুখী বিক্রিয়ায় তাপ উৎপাদী হলে সেখানে তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়া মানে হচ্ছে উৎপাদ বৃদ্ধি করা। আমরা বলবো এক্ষেত্রে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আসি তাপহারী বিক্রিয়ার জন্য কি হবে। তাপহারী বিক্রিয়ায় সাধারণত কি হয়? তাপহারী বিক্রিয়া আমরা জানি তাপের শোষণ হয়, ঠিক আছে, তাপের শোষণ হয়। তো দ্যাট মিনস তাপহারী বিক্রিয়ায় এই তাপটা মাইনাস হিসেবে থাকে। যেহেতু এখানে তাপের শোষণ হয়, তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি তাপের শোষণ হওয়ার জন্য বিক্রিয়াটাকে সামনের দিকে যেতে হচ্ছে। অর্থাৎ তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়া সামনের দিকে যাবে বা সম্মুখমুখী হবে এবং উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। আমরা যদি একটা মাত্র লাইন মাথায় রাখতে পারি, প্রত্যেকটা লাইন কিন্তু আমরা অটোমেটিক লিখে ফেলতে পারি। আচ্ছা, বিপরীতভাবে যদি তাপমাত্রার মানটাকে কমানো হয় সেক্ষেত্রে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া যাবে হচ্ছে পশ্চাৎ দিকে এবং উৎপাদের পরিমাণটা কেমন হবে? সেক্ষেত্রে উৎপাদের পরিমাণটা কমে যাবে। এই হচ্ছে মোটামুটিভাবে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার জন্য আমাদের তাপমাত্রার প্রভাব।
আচ্ছা, তাহলে আমরা তাপমাত্রার প্রভাব জানলাম। এই পর্যায়ে আমরা জানবো হচ্ছে ঘনমাত্রার প্রভাব, বা আগে আমরা চাপের প্রভাবটা বলে ফেলি। উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কি প্রভাব আছে? চাপের প্রভাব, সাধারণত চাপ থাকে গ্যাসীয় পদার্থের চাপটাই আমরা এখানে হিসাব করছি। চাপের প্রভাব জানার আগে বায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। বায়ুর ধর্ম হচ্ছে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যায়, নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়, নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। এটি হচ্ছে বায়ুর বৈশিষ্ট্য। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এখানে আমরা তাহলে হিসাবটা কিভাবে করব? বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায়। খুব সহজভাবে সেটা আমরা কল্পনা করতে পারি। একটি গ্যাস ভর্তি একটি বেলুনকে যদি একটু ফুটো করে দেওয়া হয় তাহলে কি দেখা যাবে? বেলুনের ভেতরকার বায়ুটা খুব দ্রুত গতিতে বের হয়ে আসবে, কারণ বেলুনের ভেতরের যে পরিবেশ ছিল সেখানে উচ্চচাপ অঞ্চল ছিল, আর বেলুনের বাইরের যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে নিম্নচাপ অঞ্চল। তো গ্যাস যেহেতু ছিদ্র পেয়েছে, সে কি করে উচ্চচাপ অঞ্চল থেকে দ্রুত গতিতে নিম্নচাপ অঞ্চলের দিকে চলে আসে। এটাকে আমরা নিঃসরণ বলেছিলাম। আচ্ছা গেল। আচ্ছা, এই যে উচ্চচাপ আমরা কিভাবে বুঝবো? আমরা মনে রাখবো মূল সংখ্যা বেশি হলে উচ্চচাপ, আর কম হলে হচ্ছে নিম্নচাপ। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। PCl5, আমি একটি বিক্রিয়াকে বারবার লিখছি। আমরা একটি উদাহরণ যদি বুঝে ফেলি সবকটি আমরা করতে পারবো। এরা সবকটি গ্যাসীয় অবস্থায় আছে। আচ্ছা, এখানে আমরা একটু চাপের প্রভাব হিসাব করার জন্য আমরা সবসময় মূল সংখ্যার দিকে একটু নজর রাখতে হবে। এখানে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2, বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এবার আসি, গ্যাসের বৈশিষ্ট্য কি ছিল? গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে যায়। এখন আমাকে যদি বলা হয় এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করা হলে কি হবে? এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করা হলে কি হবে? আচ্ছা, যদি আমরা চাপ বৃদ্ধি করি কি হবে দেখো তো। আমরা দেখতে পাচ্ছি এখানে মূল সংখ্যা হচ্ছে 2 মোল, আর বিক্রিয়ক অংশে মূল সংখ্যা হচ্ছে 1 মোল। চাপ আমি বৃদ্ধি করলাম, তো গ্যাসের বৈশিষ্ট্য কি? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যাবে। দ্যাট মিন্স এটা হচ্ছে উচ্চচাপ অঞ্চল উৎপাদ, বিক্রিয়ক হচ্ছে নিম্নচাপ অঞ্চল, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি আমরা মূল সংখ্যা কমাই তাহলে কি হবে? বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ তখন বিক্রিয়াটা সামনের দিকে প্রবাহিত হবে। ঠিক আছে? আর যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা সমান হয়, অর্থাৎ ln = যদি 0 হয়, সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব থাকে না। একটি উদাহরণ আমরা বলতে পারি, হাইড্রোজেন প্লাস আয়োডিন মিলে গঠন করে হাইড্রোজেন আয়োডাইড। এই বিক্রিয়ায় যদি চাপের প্রভাব বিবেচনা করতে বলা হয়, আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক অংশে মূল সংখ্যা হচ্ছে 2, উৎপাদ অংশে মূল সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে? তো কেন মূল সংখ্যা সমান হলে গ্যাসীয় বিক্রিয়ায় চাপের প্রভাব থাকে না? কারণ মূল সংখ্যা সমান মানে হচ্ছে চাপ সমান। গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায়, কিন্তু যদি দুটি পরিবেশের চাপ সমান হয়ে যায় তখন কিন্তু গ্যাসের কোনো প্রবাহ চলতে থাকে না। সেজন্য যে সমস্ত গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ায় ড্যালেনের মান 0, সে সমস্ত রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপর আমরা চাপের কোনো প্রভাব দেখতে পাবো না। আচ্ছা, এই পর্যায়ে আমরা জানবো হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব আমরা একেবারেই দুটি লাইনে লিখে ফেলবো। আমরা লিখবো হচ্ছে 1, বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বৃদ্ধি করা হলে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সম্মুখ দিকে যায়।
সম্মুখ দিকে যায় বা সামনের দিকে যায়, অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়ায় উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পায়, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। আর যদি ঘনমাত্রা কমানো হয়, অথবা আমরা এটাকে বলতে পারি 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি উৎপাদের ঘনমাত্রা বাড়ালে কি হবে, উৎপাদের ঘনমাত্রা যদি তুমি বাড়াও সেক্ষেত্রে বিক্রিয়াটা বিক্রিয়কের দিকে ফিরে যাবে, বাড়ালে বিক্রিয়া পশ্চাতে যাবে। আর বিক্রিয়া যদি পশ্চাতে যায় আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি বিক্রিয়া পশ্চাতে গেলে উৎপাদের পরিমাণটা কমে যায়, উৎপাদের পরিমাণটা কমে যায়। তাহলে আমরা ঘনমাত্রার প্রভাবটা বুঝেছি। আচ্ছা, আমি একটু একটা উদাহরণের সাহায্যে দেখাতে চাই। ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে তৈরি করছে ধরো অ্যামোনিয়া। এই রাসায়নিক বিক্রিয়ায় আমাকে যদি বলা হয় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হলে, বা প্রশ্নটি এভাবে হতে পারে, আমি আবার বলছি, দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে, এই বিক্রিয়াটা তোমাকে দিয়ে দিল এবং প্রশ্ন করলো এখানে নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়ানো হলে, নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়ালে কি হবে, কি হবে? অপশানে অনেকগুলো কথা থাকবে, সেক্ষেত্রে আমরা দেখব। দেখো নাইট্রোজেনের ঘনমাত্রা যদি আমরা বাড়াই, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হচ্ছে। আমি লিখেছি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা সম্মুখ দিকে যায়, অর্থাৎ সাম্যাবস্থাটা তখন সামনের দিকে যাবে, দ্যাট মিনস অ্যামোনিয়ার পরিমাণটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এই পর্যায়ে আমরা একটি নতুন টপিকে যাব, সেটি হচ্ছে অম্ল ক্ষারক সাম্যাবস্থা। অম্ল ক্ষারক সাম্যাবস্থা খুবই ইম্পর্ট্যান্ট একটি অংশ এই চ্যাপ্টারে আমরা অর্থাৎ এই পোর্শনে 2013 সালের দিকে বা এর আগের দিকের বইগুলো যদি আমরা একটু খেয়াল করি, সেখানে অম্ল ক্ষারক সাম্যাবস্থা নামে আলাদা একটি চ্যাপ্টার ছিল, ঠিক আছে? ওই চ্যাপ্টারের অংশটা আমাদের বইয়ে অম্ল ক্ষারক সাম্যাবস্থা একটি টপিকের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখানে বেসিক্যালি আমরা আর্হেনিয়াসের অ্যাসিড এবং আর্হেনিয়াসের ক্ষারগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিজ্ঞানী আর্হেনিয়াসের মতে, বিজ্ঞানী আর্হেনিয়াস কি বলছেন? আর্হেনিয়াস বলছেন যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে অ্যাকুয়াস মিডিয়ামে যারা হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে আমরা তাদেরকে বলি হচ্ছে অ্যাসিড। যদি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তাদেরকে আমরা বলি অ্যাসিড। আর যদি হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে জলীয় দ্রবণে তখন আমরা বলি ক্ষার। আমি কিন্তু খুব স্লোলি বলতেছি, হয়তো একটু দ্রুত মুছে দিই, কারণ হচ্ছে আমি যদি একটু দ্রুত মুছি বেশি টপিক পড়ানো যাবে। তোমরা পরবর্তীতে ভিডিওটি আরেকবার যদি দেখো তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো বলে ফেলি, এটি রেকর্ডেড অবস্থায় থাকবে, যাদের সমস্যা হচ্ছে তারা পরবর্তীতে আরেকবার দেখে ফেলবো। আচ্ছা, তাহলে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, যারা ওএইচ আয়ন দান করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে ক্ষার। না, দেখা যাক কতটুকু আগাতে পারি। এই অ্যাসিড এবং ক্ষার নিয়ে আসলে আমাদের সংজ্ঞাগত কোনো কিছু জানতে হবে না, এখানে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে পিএইচ ও পিওএইচ। আমরা আমাদের অ্যাসিডিটি এবং বেসিসিটি এই দুটি ক্যালকুলেট করার জন্য বা অম্লত্ব ক্ষারকত্ব এই বিষয়গুলো ক্যালকুলেট করার জন্য আমাদের একটি নতুন টার্মের সাথে পরিচিত হতে হবে, সেটি হচ্ছে পানির আয়নীয় গুণফল। পানির আয়নীয় গুণফল বা এটিকে বলা হয় আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। দুজন বিজ্ঞানী আমি নাম মেনশন করছি, কোলরাস এবং হেড উইলার। এই দুজন বিজ্ঞানী প্রমাণ করে দেখিয়েছেন
25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি অল্প পরিমাণে বিয়োজিত হতে পারে এবং এই বিয়োজনে অর্থাৎ পানি ভেঙে গিয়ে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে এটিকে আমরা বলি মৃদু বিয়োজন, খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়। আচ্ছা, এই বিয়োজনে কি হয়? এই বিয়োজনে আমরা যে হাইড্রোজেন আয়ন পাবো সেই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তিনি পেয়েছিলেন 1 × 10⁻⁷ মোল পার লিটার, 1 × 10⁻⁷ মোল পার লিটার, এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ছিল 1 × 10⁻⁷ মোল পার লিটার। আর এই দুটি ঘনমাত্রাকে আমরা যদি গুণ করে ফেলি, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সাথে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাকে যদি আমরা গুণ করি, মানটি পেয়ে যাব 1 × 10⁻14 মোল স্কয়ার লিটার ইনভার্স 2। আর এই জিনিসটাকে এনারা বলেছিলেন পানির আয়নীয় গুণফল বা KW। প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো তো আমরা সবাই জানি, এই সিম্পল প্রশ্নগুলো কি পরীক্ষায় আসবে? হ্যাঁ, আসতেও পারে। তবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই 3-4টি তাপমাত্রা, অর্থাৎ আমাদের হাজারী স্যারের বইয়ে যে কয়েকটি তাপমাত্রা দেয়া আছে, এই প্রত্যেকটি তাপমাত্রায় পানির আয়নীয় গুণফলের মানটা আমাদের মুখস্থ থাকতে হবে, কারণ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এখান থেকে সরাসরি প্রশ্ন করে ফেলে। আচ্ছা, এই পানির আয়নীয় গুণফল থেকে আমরা পিএইচ স্কেল সম্পর্কে ধারণা পাই। পিএইচ কথাটি যদি আমি একটু ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে ঋণাত্মক লগারিদম করা হলে আমরা পিএইচ এর মানগুলো পেয়ে যাই। পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি এই পিএইচ কিভাবে ক্যালকুলেট করতে হয়। একটু গাণিতিক সমস্যার দিকে যাচ্ছি আমরা। পিএইচ ক্যালকুলেশন 2 ধরনের অ্যাসিড এবং 2 ধরনের ক্ষারের জন্য আমাদের জানা থাকতে হবে। প্রথমে হচ্ছে তীব্র অ্যাসিডের কিভাবে করতে হবে। তীব্র অ্যাসিড, প্রশ্ন হচ্ছে তীব্র অ্যাসিড কারা? তীব্র অ্যাসিড হচ্ছে ওই সমস্ত অ্যাসিড যারা জলীয় দ্রবণে প্রায় 100% আয়নিত হতে পারে। জলীয় দ্রবণে যদি প্রায় 100% আয়নিত হতে পারে সেই অ্যাসিডগুলোকে আমরা বলি তীব্র অ্যাসিড। আর তীব্র অ্যাসিডের বেলায় অ্যাসিডের ঘনমাত্রা যা থাকে সেটাকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলতে পারি। ঠিক আছে? তীব্র অ্যাসিডের বেলায় অ্যাসিডের ঘনমাত্রা যা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও তা। কেন? কারণ হচ্ছে তীব্র অ্যাসিডের বেলায় যতটুকু অ্যাসিড থাকে সবটুকু বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে ফেলে। ঠিক আছে? আচ্ছা, সেজন্য তোমরা একটু খেয়াল করবা, আমাদের প্রশ্নে দেয়া থাকে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? অ্যাসিডের পিএইচ কত? এই প্রশ্নটা যখন আমাদের সামনে আসতো আমরা কিভাবে সলভ করতাম? আমরা লিখতাম পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে -log 0.1 ইকুয়াল টু হচ্ছে 1। আমাদেরকে দেয়া ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা, কিন্তু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটাকে হাইড্রোজেন আয়নের জায়গায় লিখে ফেলতে পারলাম। কেন পারলাম? কারণ হচ্ছে তীব্র অ্যাসিডের বেলায় অ্যাসিডের ঘনমাত্রা যা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও সেম হয়। আচ্ছা, এবার এখান থেকে একটু প্রশ্ন নিয়ে আসি দু একটা। এই প্রশ্নগুলো ক্যালকুলেটর ছাড়াও কিন্তু খুব সহজে সলভ করা যায়। ধরো আমাকে বলা হলো 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড এর পিএইচ কত? এই প্রশ্নটি যদি আমাকে করা হয় আমি কি করব? আমি প্রথমে সালফিউরিক অ্যাসিডের বিয়োজনটা একটু খেয়াল করব। সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে কিভাবে বিয়োজিত হয়? সে হাইড্রোজেন আয়ন তৈরি করে এবং সালফেট আয়ন তৈরি করে, এবং প্রত্যেকটি সালফিউরিক অ্যাসিড 2টি H+ দিতে পারে। ঠিক আছে? তাহলে একটা সালফিউরিক অ্যাসিড থেকে আমরা ডাবল পরিমাণ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবো। আর পিএইচ ক্যালকুলেশন করার জন্য আমাদের কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাই লাগে। আমরা এখানে লিখতে পারি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 2 × 0.5, 2 × 0.5। আচ্ছা,
তাহলে 0.5কে যদি 2 দিয়ে গুণ করি আমরা কত পাই? 1 পাই। সুতরাং আমরা লিখতে পারি পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ 1। তোমরা সবাই জানো লগ 1 এর মান সবসময় 0 হয়, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য কিন্তু আমাদের কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নেই। এবার আসি আরেকটি প্রশ্ন। ধরো বলা হলো 0.1 মোলার, 0.1 না দিয়ে আমি একটা কাজ করি, 0.001 মোলার নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? পিএইচ কত? এই প্রশ্নটি যদি আসে আমরা লিখব পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ 0.001। দেখো এখানে কিন্তু আমি এই ম্যাথটার মতো 2 দিয়ে গুণ করিনি, কারণ একটি নাইট্রিক অ্যাসিড থেকে শুধুমাত্র একটি হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলে কত পাবো? পিএইচ পাবো হচ্ছে 3। কিভাবে লিখলাম? মাথায় রাখতে হবে মাইনাস লগের পরে দশমিকের পর কয়েকটি শূন্য এবং সর্বশেষে যদি 1 থাকে তাহলে দশমিকের পর যতটি ঘর থাকে আনসার হবে তত। এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ ডিজিটটি হচ্ছে 1, 2টি শূন্য আছে, ঠিক আছে? টোটাল ডিজিট সংখ্যা হচ্ছে 3, সেজন্য পিএইচ হচ্ছে 3। যদি এমন হতো মাইনাস লগ 0.00001, এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ডিজিটটি 1, 0 আছে 4টি, তাহলে পিএইচ হবে কত? 5। এভাবে আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশনগুলো করতে পারি। আচ্ছা, আমাদের 9:30 থেকে এখানে আরেকটি ক্লাস হয়তো হতে পারে। সো আমার সময় এখানেই শেষ, আমার ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে। আমরা পরবর্তী দিন যখনই রুটিনে ঘোষণা করা আছে সেদিনই আমরা আমাদের এখান থেকে পুনরায় শুরু করব। কারণ হচ্ছে আমাদের এখানে আরও কয়েকটি ইম্পর্টেন্ট টপিক থেকে গেছে, ওগুলো আশা করি আমরা নেক্সট ক্লাসে শুরু করতে পারি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা রুটিন দেখে যারা স্বপ্ন পূরণের ক্লাস করছি আমরা সবাই যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করবো। আমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবো আমরা যেভাবে সেবাটা নিচ্ছি, আমাদের বন্ধু বান্ধব যাতে নিতে পারে, ঠিক আছে? আর স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয়, আমাদের মনোযোগটা বেশি থাকে, সেটা তোমাদের জন্য যেভাবে উপকারী হয় আমাদের জন্য হয়। আর অবশ্যই পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা করলে চান্স কখনো থেমে থাকবে না। সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ।